আচ্ছা, বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 11 হ্যাঁ, শুরু করছি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বায়োটেকনোলজি। কি নাম? বায়োটেকনোলজি। এর মধ্যে একটা টেকনোলজি ভাব আছে, তাই না? তাহলে আমাদের বায়োলজিতেও টেকনোলজি আছে, কিন্তু সেই টেকনোলজিতে যাদেরকে ইউজ করা হয় তারা হচ্ছে মাইক্রো অর্গানিজম। কারা? অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এদেরকে যদি মানুষের উপকারের জন্য বেনিফিশিয়াল ইউজে যদি তাদেরকে ব্যবহার করা যায়, তাহলে এই ধরনের ব্যবহারটাকে বলা হয় বায়োটেকনোলজি। কোনো জীবের অংশবিশেষ, বিশেষ করে মাইক্রো অর্গানিজম বলে। গল্প বললে কিন্তু কঠিন হয়ে যাবে আমার জন্য পড়া। আমি একটু স্লো মোশনে কথা বলি, তো আমার কথা শোনো তোমরা। তাহলে কোনো মাইক্রো অর্গানিজম বা অণুজীব, এদের নিয়ন্ত্রিত ব্যবহার কিসের জন্যে? মানুষের কল্যাণের জন্যে। তাহলে দ্য বেনিফিশিয়াল ইউজ অফ মাইক্রো অর্গানিজমস ফর দ্য বেটারমেন্ট অফ ম্যানকাইন্ড। মানুষের কল্যাণের জন্যে অণুজীবদের নিয়ন্ত্রিত ব্যবহার, এটাকে কি বলি আমরা? বায়োটেকনোলজি। যেহেতু এটা টেকনোলজি ভাব আছে, এই জন্য এই জিনিসটা আবিষ্কার করেছেন যে উনিও ছিলেন একজন ইঞ্জিনিয়ার। তার নাম হচ্ছে কার্ল এরিকি। কি নাম? কার্ল এরিকি। এই লোকটাকে বলা হয় ফাদার অফ বায়োটেকনোলজি। সরি, উনি হচ্ছে সর্বপ্রথম বায়োটেকনোলজি ওয়ার্ডটাকে ইউজ করেন। হ্যাঁ, উনি সর্বপ্রথম কী করেন? বায়োটেকনোলজি ওয়ার্ডটাকে ইউজ করেছিলেন। তাহলে ওনার নাম কি? হ্যাঁ, উনি হচ্ছেন একজন প্রকৌশলী, উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার। আচ্ছা, কার্ল এরিকি এটাকে আবিষ্কার করেছিলেন বা প্রথমে এই শব্দটাকে ইউজ করছিলেন। কারণ বায়োটেকনোলজির মধ্যে দুইটা টেকনোলজি মেইনলি ইউজ করা হয়। একটা হচ্ছে প্লান্ট টিস্যু কালচার। নাম্বার 1 টাইপস। কয় রকম? 2 রকম ধরন আছে। নাম্বার 1 প্লান্ট। আমাদের এই সাবজেক্টটা যে স্যার পড়াইতেন উনি মারা গেছে। ওই যে তোমাদেরকে মাঝে মাঝে বলি না, বোর্ডে এসে পড়াতেন, কোনো কথা বলতেন না, এরকম করে পড়াতেন। কেউ যদি কথা বলে পিছন দিকে তাকায়, বলতে কথা বলছিস কেন? না, সারাক্ষণ এইভাবে পড়াইতেন। আমরা বলতাম স্যার আপনি একটু পড়ে মার্ক দেন স্যার। এই তো আমি ভালো লিখছিলাম, হ্যাঁ, বলে আমি যদি ভালো করে পড়ে মার্ক দিই তোরা কি মার্ক পাবি? ভার্সিটি স্যার। আচ্ছা, এই আরেকটা আছে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই ডিপার্টমেন্টে এখন নতুন স্যার তো মারা গেছেন আর কি। এখন এই জায়গায় আরেকজন যে ঢুকছে সে আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু। সে এখন ওই জায়গাটা ফিল আপ করছে। টিস্যু কালচারে একজনই আছে, আমার ফ্রেন্ড, সে ক্লাসমেট, রাইহান ইকবাল রাজু। ও হচ্ছে ভর্তি পরীক্ষায় ওয়েটিং থেকে ভর্তি হয়েছিল, সবার শেষে ভর্তি হয়েছিল রাজু, আর সে এখন ডিপার্টমেন্টের টিচার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 2 ধরনের আছে। একটা হচ্ছে টিস্যু কালচার। কি জিনিস? একটা প্লান্টের হচ্ছে আমরা লিভিং সেল নিব, সেটা থাকে হচ্ছে মেরিস্টেমেটিক সেল। লিভিং সেল কোনটা? তাহলে প্লান্টের একটা মেরিস্টেমেটিক সেল যদি আমরা নেই, সেখান থেকে যদি একটা সেল বা টিস্যু থেকে নতুন একটা গাছ তৈরি করতে পারি, তাহলে এটার নাম কি? টিস্যু কালচার। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এখানে হলো যে আমি যে বৈশিষ্ট্য চাচ্ছি, এটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, কোনো প্লান্ট হোক বা অ্যানিমেলস হোক, তাদের মধ্যে আমি যেই বৈশিষ্ট্যটা চাচ্ছি ওই বৈশিষ্ট্যের একটা জিন তাদের ভিতরে দিয়ে দিব, ওই বৈশিষ্ট্যর মধ্যে পেয়ে যাব। সাপোজ মনে করো এটা সুন্দরবনের একটা গাছ। কোথায়? তার মানে লবণাক্ত পরিবেশ পছন্দ করে। আচ্ছা, আর এইটা মনে করো উত্তরবঙ্গের একটা গাছ, হ্যাঁ, খরা অঞ্চলের একটা গাছ। তা আমরা চাচ্ছি যে এই অথবা
এই সুন্দরবনে গাছটা মনে করো আমি উত্তরাঞ্চলে নিয়ে গেলাম, তাহলে এ তো লবণাক্ত তো পরিবেশ পছন্দ করে, এর মধ্যে কি সেটা আছে? তাহলে এই উদ্ভিদটাকে যদি আমি এখানে যদি হচ্ছে প্রবেশ করাই, তাহলে আমার কী করতে হবে? লবণাক্ত সহ্য করার জন্যে বা লবণাক্ত পরিবেশে বেড়ে ওঠার জন্য যে জিনটা লাগবে, সেই জিনটা আমি এইখান থেকে এখানে ধার নিব, নিলে এখন এই খরা অঞ্চলে লবণাক্ত পরিবেশের উদ্ভিদ তৈরি হয়ে যাবে। অথবা আমি একটু আরও ইজি করে বলি, মনে করো এই প্লান্টটাতে হচ্ছে ফলন বেশি হয়। কি হয়? ফলন বেশি, মানে এটা হচ্ছে প্রোডাক্টিভিটি বেশি, প্রোডাকশন রেট বেশি। বলো। আপনি বললেন না যে এখানে লবণাক্ততা যেটা সহ্য করতে পারে ওই জিনটা ট্রান্সফার করব, তো ওই জিনটা যদি ট্রান্সফার করি, আমার এই যে উত্তরবঙ্গের মাটিতে তো লবণ নাই, মানে ওই গাছটা লবণ সহনশীল হইছে কেন? বিকজ সুন্দরবনের মাটিতে লবণ ছিল। আচ্ছা, তার মধ্যে একটা কথা আছে, উল্টা বলে ফেলছি। এই গাছটাকে এখানে নিতে হবে, ঠিক না? উল্টা হয়ে গেছে, এই গাছটাকে এইখানে নিতে হবে যেন লবণাক্ততা সহ্য করতে পারে। আর এইটাকে যদি এখানে নিই তাহলে বলতে পারে খরা অঞ্চলের জিন এর ভিতরে দিতে হবে, তাহলে সে এখানে টিকে থাকবে। উল্টা হয়ে গেছে। আচ্ছা, যাক, তোমরা বুঝতে পারছো নাকি? বুঝতে পারছো তো তোমরা নাকি? গুড। আর মনে করি এটার ফলন বেশি আর এটার ফলন কম, কিন্তু এই গাছটার মধ্যে অনেক পোকামাকড়ের আক্রমণ বেশি আর এই গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে কম। তো এর মধ্যে এমন কিছু জিন আছে যেটা কিনা কীটপতঙ্গের ওই আক্রমণ একে করতে পারে না, এরকম কোনো জিন এর মধ্যে আছে। এটাগুলো রেজিস্ট্যান্ট জিন। কি বলে? ইনসেক্ট রেজিস্ট্যান্ট জিন। ইনসেক্ট রেজিস্ট্যান্ট জিন। তো আমি চাচ্ছি এই ফলন বেশি হয়, এইটার আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও যেন এর ভিতরে থাকে, তাহলে কি এর ভিতরে বেশি বেশি কাজ হবে। কি বলো? এখানে জীবাণু আক্রমণও করবে কম, আবার প্রোডাকশন রেটটাও বেশি হবে। তাহলে যদি এখন আমি এর মধ্যে যে রেজিস্ট্যান্ট জিনটা আছে কীটপতঙ্গের প্রতি, সেটা যদি আমি এখন এর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এর ভিতরে পোকামাকড় আক্রমণ কম হবে, ইনসেক্ট এখানে আক্রমণ করতে পারবে না, সাথে সাথে প্রোডাকশন রেটটাও কী হবে? বেশি হবে। তাহলে এই গাছটা আমার জন্য ভালো হবে। তো এরকম কাস্টমাইজ করার সুযোগ আছে যেই প্রক্রিয়ার মধ্যে, সেটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আমি এখান থেকে ওই জিনটাকে নিয়ে নিব, নিয়ে এখন এই প্লান্টটাকে আমরা যদি গ্রো করি, তাহলে তার মধ্যে কী হবে? এর মধ্যে একই সাথে ফলন বেশি হবে, প্লাস এই বৈশিষ্ট্যটা এর মধ্যে চলে আসবে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এই কাজটা করার জন্যে এর আগে যে পদ্ধতি ছিল সেটাকে বলা হতো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সেটা কেমন করে করতো? এই গাছের ফুল পরাগায়ন করতো। হ্যাঁ, কী করতো? পরাগায়ন করতো। মনে করে এক জায়গায় এদেরকে নিয়ে পরাগায়ন করতো, বা হচ্ছে পলিনেশন বলা হয় এটাকে। পলিনেশন করলে এর কিছু বৈশিষ্ট্য এর মধ্যে থাকবে, আবার অন্য বৈশিষ্ট্যও থাকতে পারে। তাহলে এইখানে মনে করো এই বৈশিষ্ট্য আসলো কি আসলো না আমরা শিওর না, এইখান থেকে আবার একটা ওরকম নেক্সট আরেকটা জেনারেশন তৈরি করা হবে, আবার পলিনেশন করে যারা হবে তাদের মধ্যে আবার একটা ক্রসিং করে এরকম করে করে বৈশিষ্ট্য যখন পিওর পাওয়া যাবে, বারবার একই জিনিস পাওয়া যাচ্ছে, সাধারণত 8-10টা ক্রসিং করার পরে এই বৈশিষ্ট্যটা আইসোলেট হয়, একদম যেটা চাচ্ছি ওটা হয়ে যায়। তো এটাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তো এই প্রসেসটা অনেক বেশি লেন্দি প্রসেস। এই প্রসেসটাকে বর্তমানে হচ্ছে সহজ করে দিছে এইটা। আমরা এখন চাচ্ছি একটা উন্নত জাত তৈরি করতে, যেটা 8টা-10টা সিজন আমরা যাব না, একটা সিজনেই একবারে আমরা করে ফেলবো। তাহলে যেই জিনের কারণে আমরা যে বৈশিষ্ট্য চাচ্ছি, ওই বৈশিষ্ট্য যেখানে পাবো সেইখান থেকে সরাসরি ধরে নিয়ে এসে আমরা কাঙ্ক্ষিত জীবের মধ্যে যদি আমরা এটাকে ইনসার্ট করতে পারি, তাহলে এই হচ্ছে জীবটাই একবারে কী হয়ে যাবে? ওই 8টা-10টা প্রজেনি করার পরে যে বৈশিষ্ট্য পাইতাম একবারে পেয়ে যাব। তাহলে কাজটা অনেক সহজ হয়ে গেল না এখন? আচ্ছা, এখন দেখো, আগে আমরা এই প্রসেসটা শিখবো। আমাদের পরীক্ষায় এই প্রসেসটা আসে, এই প্রসেসটা আসে, এই প্রসেসের অ্যাপ্লিকেশন আসে, এই প্রসেসের অ্যাপ্লিকেশন আসে। 4টা মেইনলি কোশ্চেন। কয়টা? এই 4টা প্রশ্ন যদি তুমি এখান থেকে পড়ে ফেলো, এই 4টার আন্ডারে আবার ছোটো ছোটো জিনিস আছে, তবে ওই 4টা জিনিস পড়লে ওর মধ্যে ছোটো ছোটো জিনিসগুলো চলে আসে। মেইনলি 2টার প্রসেস আর অ্যাপ্লিকেশন, এই 4টা জিনিস পড়লে এক্সামে এছাড়া আর কোনো কোশ্চেন নাই বইয়ের। এর মধ্যে থেকে 4টা কোশ্চেন থেকে প্রতি বছর ঘোরায় ফেরায় 1 সেট কোশ্চেন দেয়। তার মানে এই চ্যাপ্টারটা বড় হইলেও কোশ্চেনের সংখ্যা কম। এই ছোটোখাটো একটু জিনিস পড়ে ফেললে প্রতি বছর এখান থেকে 1 সেট আসবে। হয় এইটার প্রসিডিউর দিবে, না হলে এটা দিবে, অথবা ডি নম্বরে, মানে 2টার থেকে একটা সিতে থাকবে আর একটা ডিতে থাকবে। এইটার থেকে 2টা কোশ্চেনও হতে পারে, এটার থেকে 2টা কোশ্চেন হতে পারে, 2টার থেকে মিক্সিং করেও হতে পারে, একটা সি একটা ডি। ঠিক আছে? তাহলে আমরা আগে টিস্যু কালচারের প্রসিডিউরটা পড়ে নিই। এই প্রসিডিউরটা আগে পড়ে নিই। স্যার বলছিলাম না তখন টিস্যু কালচারে কি মেরিস্টেম সেল না
মেরিস্টেম, মেরিস্টেম। বলো তো মেরিস্টেম বা ভাজক টিস্যু কোথায় পাওয়া যাবে? মূল কাণ্ড পাতার, আবার ভাজক টিস্যুর কথা মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, আমাদের কি করতে হবে, টার্গেট কি, একটা টিস্যু থেকে নতুন একটা গাছ বানায় ফেলবো। হ্যাঁ, তার জন্য কি আমার টিস্যুর জন্য একটা গাছ লাগবে না? যে গাছ থেকে আমরা এই জিনিসটাকে নিব, আমাদের এই টিস্যুটাকে, সেই গাছটাকে বলবো আমরা মাতৃ উদ্ভিদ। কি বলবো? মাতৃ উদ্ভিদ। তোমরা কি এই কালি দেখতে পাও? আচ্ছা ঠিক আছে, আমার এই কালি ছাড়া আজকে আর নাই, গাছ গাছ ভাব আছে। আচ্ছা, আজকে আমার এই কালি ছাড়া আর কোনো কালি কাজ করে না। তো মাতৃ উদ্ভিদ নির্বাচন, আমাদের প্রথম পয়েন্টের নাম সিলেকশন অফ মাদার প্লান্ট। মাতৃ উদ্ভিদ নির্বাচন 1 নম্বর পয়েন্ট। এই ফারজানা লেখো 1 নম্বর পয়েন্টের নাম মাতৃ উদ্ভিদ নির্বাচন, সিলেকশন অফ মাদার প্লান্ট, মাতৃ উদ্ভিদ নির্বাচন। এইটার আন্ডারে কি লিখবা? 7-8টা পয়েন্ট আছে এখানে, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এক্স্যাক্ট কথা 2-3 লাইন লিখলে হয়ে যায়। এটা হচ্ছে 3 মার্কের জন্যে। শুধু ছবিটাও পরীক্ষায় আসে, বর্ণনাও আসে। তো বর্ণনাও আমি বলছি, সাথে সাথে ছবিও দেখাচ্ছি। মাতৃ উদ্ভিদ নির্বাচনের মধ্যে কী দিবা তোমরা? যে সুস্থ সবল গাছ নির্বাচন করতে হবে। এমনকি গাছটা যদি অসুস্থও হয়, রোগাক্রান্তও হয়, যদি তার মেরিস্টেম টিস্যু নেওয়া হয়, তাহলে ওইখান থেকে সুস্থ গাছ পাওয়া যাবে। কারণ মেরিস্টেম টিস্যুর মধ্যে কখনো ভাইরাস থাকে না, কোনো জীবাণু কখনো থাকে না। মেরিস্টেমেটিক এর একটা কারণ আছে, মেরিস্টেমেটিক টিস্যু এত দ্রুত ডিভিশন হতে পারে যে ভাইরাসের ডিভিশন হয়ে ওকে আবার নতুন করে আক্রমণ করবে সেই সুযোগ থাকে না সাধারণ। তারপরেও তুমি কি অসুস্থ গাছ নিয়ে কাজ করবে? একটা এক্সপেরিমেন্ট করছো, এই জন্য বইয়ের মধ্যে লেখা আছে সুস্থ গাছ নির্বাচন করা। এই জন্য কি হচ্ছে, ওই ভাজক টিস্যুগুলো মানে ভাজক কোষগুলোতে খাবার সঞ্চয় থাকে না। ভাজক কোষগুলোতে সঞ্চয় মেইনলি থাকে না, সঞ্চয় করে রাখে হচ্ছে স্থায়ী টিস্যুরা সঞ্চয় করে রাখে। হ্যাঁ, ওই যে তোমার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এরা খাবারটাকে সঞ্চয় করে রাখে। হ্যাঁ, খাবার সঞ্চয় করার জন্য তো ওদের বয়স হওয়া লাগবে, বয়স নাই তো, কিছুক্ষণ পর পরে আবার ডিভিশন হয়, নতুন হয়ে যায়। আচ্ছা, তাহলে ওইটার মধ্যে কি লিখবো? হেলদি প্লান্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট কি? আর জানা, হেলদি প্লান্ট, সুস্থ সবল উদ্ভিদ নির্বাচন করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের সেই উদ্ভিদটা। ক্লিয়ার? এটার মধ্যে আর কিছু লিখতে হবে না, খালি বলবা এইটা। এখন এখান থেকে আমরা যে টিস্যুটা নিব, ওই টিস্যুটা হবে হচ্ছে এক্সপ্লান্ট। ওটাকে কি বলে? এক্সপ্লান্ট, বাংলায় এটাকে এক্সপ্লান্টই বলে। হ্যাঁ, তাহলে যে টিস্যুটা এখান থেকে এবার কালেক্ট করবো ওটা এক্সপ্লান্ট। তাহলে 2 নম্বর হচ্ছে এক্সপ্লান্ট সংগ্রহ, কালেকশন অফ এক্সপ্লান্ট। এক্সপ্লান্টের মধ্যে কি, এক্সপ্লান্ট কি জিনিস তাহলে প্রথমে বলে ফেলো। মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যু ব্যবহার করবে টিস্যু কালচারের জন্য, সেই টিস্যুর নাম হচ্ছে এটা। 1 মার্কের ছোটো কোশ্চেনে আসতে পারে, এক্সপ্লান্ট কি। এখন বলো এইটা কি টিস্যু হবে? একটু আগে বললাম মেরিস্টেমেটিক টিস্যু। এইটা ওই পয়েন্টের মধ্যে লেখো যে এইটাকে আমরা যে টিস্যুটা নিব সেটা অবশ্যই মূল কাণ্ড, পাতা, ভ্রূণ, এমব্রিও যেটাকে বলি আমরা, বা হচ্ছে ওভিউল, ডিম্বক, বীজ, এদের মধ্যে যেই মেরিস্টেমেটিক টিস্যু আছে, বিভিন্ন জায়গায় থাকতে পারে মেরিস্টেমেটিক টিস্যু, সেই জায়গাগুলোর নাম বললাম। মূল কাণ্ড, পাতা, এগুলোর শীর্ষ অঞ্চল, এপিক্যাল রিজিয়ন, কোন জায়গায়? রুট, শুট, স্টেম, তাই তো। আর কোথায় থাকতে পারে? এক্সিলারি বার্ড, পার্শ্বমুকুল। মনে করে একটা গাছ, একটা ডালে, 2 ডালের মাঝখান থেকে এইখান থেকে মনে করে একটা বার্ড তৈরি হয়, মুকুল তৈরি হয়, এটাকে বলা হয় এক্সিলারি বা পার্শ্বমুকুল। হ্যাঁ, এক্সিলারি বার্ড বা পার্শ্বমুকুল, এটা নেওয়া যায়। তারপরে ফুলের পাপড়ি, হ্যাঁ, পেটালস অফ ফ্লাওয়ার। এরপরে নেওয়া যায় হচ্ছে পরাগরেণু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের এমসিকিউর জন্য। পরাগরেণু কালচার করা হয়, করে যে উদ্ভিদটা পাওয়া যায় সেটা কি ধরনের উদ্ভিদ? উত্তরটা হবে হ্যাপ্লয়েড উদ্ভিদ। কি? আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যাই, পরে এটা বলবানি। তাহলে পরাগরেণু বা পোলেন গ্রেইন নিয়ে এক্সপ্লান্ট হিসেবে ইউজ করা যায়। তারপরে ওই যে তোমার ওভারি বা গর্ভাশয়ের সেলগুলো নেওয়া যায়, বীজের মধ্যে যে সেলগুলো থাকে, ডিম্বক বলে ওটাকে, বা ওভিউল বলে, ওভিউল নেওয়া যায়। এই সব জিনিস এক্সপ্লান্ট হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে। বা নোড, তোমরা পর্ব মধ্যপর্ব বলো না? হ্যাঁ, এই যে এইটুকু নিলেও এর মধ্যেও এই নোডের যে রিজিয়ন, এই নোডের মধ্যেও মেরিস্টেমেটিক টিস্যু থাকে। নোডগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন,
এই নোডের বিভাজনের কারণে কি হয়, গাছের এই এই ইয়েগুলো আস্তে আস্তে বড় হয়। আমরা দেখো না এরকম ছোট্ট একটা গিরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কেমনে হয়? এই ইন্টারনোডগুলো হচ্ছে বড় হওয়ার কারণ হচ্ছে নোডগুলোর মধ্যে ডিভিশন হয়। তাহলে নোড বা পর্ব, পার্শ্বমুকুল, শীর্ষমুকুল, যেটাকে আমরা এপিক্যাল হচ্ছে বার্ড বললাম বা এক্সিলারি বার্ড বললাম, তারপরে হচ্ছে রুট, শুট, লিভস এদের মেরিস্টেমেটিক টিস্যু, মূল, কাণ্ড, পাতা এদের ভাজক টিস্যু, ফুলের পাপড়ির ভাজক টিস্যু। এই জায়গাগুলো হচ্ছে এক্সপ্ল্যান্ট হিসেবে ইউজ করা হয়। তোমরা বই পড়ার সময় নামগুলো পাবা সবাই, হ্যাঁ? আমি জাস্ট একবার বললাম, পড়ার সময় সামনে পাইলে ওটার দাগা রাখবা। তাহলে এক্সপ্ল্যান্ট ওই জায়গা থেকে নেওয়া যায় এবং এরা অবশ্যই ভাজক টিস্যু হইতে হবে, মেরিস্টেমেটিক টিস্যু হইতে হবে, অন্য টিস্যু হইলেই হবে না। আচ্ছা, আমাদের টিস্যু কালচারের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হলো জীবাণুমুক্ত উদ্ভিদ, ডিজিজ ফ্রি প্লান্ট প্রোডাকশন করা এবং খুব অল্প সময়ে অসংখ্য চারা উৎপাদন করা। মনে করো আমি একটা হেলদি প্লান্ট চাচ্ছি, আমি মনে করো যে বাজারজাতকরণ করব, খুব ভালো একটা মানে মনে করো ধানই লাগাবো, কিন্তু সেটা একটা জীবাণুমুক্ত ফ্রেশ একটা চাচ্ছি আমি, তাহলে আমাকে টিস্যু কালচার করতে হবে। কিছু কিছু উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। প্রাণীদের মধ্যে যে টিস্যু কালচারটা করে, যে ফার্মের মুরগি অল্প টাইমের মধ্যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো এটা তো আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না? অ্যানিমেলসদের ক্ষেত্রে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ বলো, প্লান্ট টিস্যু কালচার বলো, এইগুলো খুব বেশি ভালো রেজাল্ট সাধারণত আনে না, কিন্তু প্লান্টের ক্ষেত্রে এগুলোতে কোনো সমস্যা নেই। টিস্যু কালচার প্লান্টের জন্য ভালো। হ্যাঁ, ওই ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। টিস্যু কালচারে কোনো ঝামেলা নেই। যদি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি খাটাও সেখানে কিছু রিস্ক থেকে যায়, কিন্তু সায়েন্টিস্টরা এই পর্যন্ত কোনো ওইরকম তথ্য আমাদেরকে দিতে পারে নাই। ওটা তো মানে যেখানে রিকম্বিনেন্ট ডিএনএ তে যে ব্যাকটেরিয়াগুলো ইউজ করে ওটা তো মানুষের কোনো ক্ষতি করে না। না, ওইটা তার জন্যে না, ওই যে অন্য আরেক জায়গা থেকে জিন ট্রান্সফার করা হচ্ছে। মনে করো যে মানুষের আমি ইনসুলিন তৈরি করছি গরুর প্যানক্রিয়াস থেকে জিন নিয়ে, এখন একটা সাইড ইফেক্ট হইতেই পারে, ঠিক আছে? তো এরকম ওটা তো মনে করি রিকম্বিনেন্ট ডিএনএর একটা হচ্ছে প্রয়োগ, ইনসুলিন তৈরি করা। তো সেইখানে দেখা যাচ্ছে এরকম সাইড ইফেক্ট কিছু হইতে পারে, বাট এই পর্যন্ত সায়েন্টিস্টরা আমাদের কোনো তথ্য দেয় নাই। কিন্তু আবার সায়েন্টিস্টরা এই কথা বলে যে এটার জন্য রিস্ক থেকে যায়, ঠিক আছে? এটার জন্য রিস্ক আছে, কিন্তু এখনও আইডেন্টিফাই করা হয়নি। হয়তো ইচ্ছা করেই করে নাই, কারণ ওরা নিজেরা এটা ইউজ করে না, ওরা এটা বানায় আমাদের দেশে অ্যাপ্লাই করে। এই বিটি ব্রিঞ্জাল তুমি আমেরিকায় পাবা না, কিন্তু আমেরিকা আমাদেরকে দিয়ে দিচ্ছে এটা। জাপান তো ইউজ করে বিটি ব্রিঞ্জাল, ওই যে বিটি জিন যেটাকে ইনসার্ট করা হয়, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এরকম অনেক কিছুই আছে যারা তারা বানাইছে, কিন্তু আমাদেরকে তারা এটা দিয়ে এক্সপেরিমেন্ট চালায় যাচ্ছে, নিজেরা ইউজ করেন, এরকম অনেক কিছু আছে। কিন্তু এ পর্যন্ত কোনো খারাপ জিনিস এখনও পাওয়া যায় নাই। এটার জন্য রিস্ক আছে, এটা বুঝ। এর জন্য একটা প্রতিষ্ঠান আছে, তার নাম বায়োসেফটি মেনটেন করে যারা, ওই প্রতিষ্ঠানের নাম আমি ভুলে গেছি। ওই বায়োসেফটি বলতে তোমার যে জিনিসগুলো হচ্ছে বাজারে রিলিজ করছে, এটার মধ্যে কোনো ক্ষতিকারক কোনো উপাদান আছে কি নেই এটা পরীক্ষা করে তারপর বাজারে রিলিজ করা, অনেকটা ওই যে কোয়ালিটি কন্ট্রোল টাইপের আর কি। তো ওই প্রতিষ্ঠান থেকে এখনও পর্যন্ত খারাপ কোনো রিপোর্ট আসে নাই। ওরা যেগুলো রিলিজ করে সেগুলো বলছে যে ইউজ করা যাবে। গাছের মধ্যে কি কোনো জায়গায় স্টেম সেল আছে? স্টেম সেল গাছের মধ্যে? মেরিস্টেমেটিক টিস্যুকে তুমি স্টেম সেল বলতে পারো। স্টেম সেল আমরা কখন বলি? যখন ওই স্টেম সেল থেকে যে কোনো ধরনের একটা অঙ্গ তৈরি হতে পারে। টটিপোটেন্ট সেল। মেরিস্টেমেও কি স্টেম থাকে? মেরিস্টেমটাই এক ধরনের হচ্ছে ইয়ে সেল, কারণ ওর আরেক নাম হচ্ছে টটিপোটেন্ট সেল। মেরিস্টেমেটিক টিস্যুর আরেক নাম হচ্ছে টটিপোটেন্ট সেল। টটিপোটেন্ট এটা নাম ঘাসফড়িংয়ে ছিল না, হাইড্রাতে ছিল। ও আচ্ছা, ইন্টারস্টিশিয়াল সেল। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এক্সপ্লান্টস সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেকশন অফ মাদার প্লান্ট, সিলেকশন অফ এক্সপ্লান্ট বা কালেকশন অফ এক্সপ্লান্ট হয়ে গেল। তো এখন এইটাকে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কের পুষ্টি মাধ্যমের মধ্যে, মানে গাছ যখন মাটিতে আমরা লাগাইতাম, মাটির মধ্যে অনেক উপাদান ছিল যেটা গাছের বৃদ্ধির জন্য দরকার ছিল, এখন আমরা ল্যাবে করছি কাজটা। তাহলে এই টিস্যু গ্রো করার জন্য, এদেরকে বিভাজন হওয়ার জন্য আমাদের এরকম একটা পুষ্টি মাধ্যম অ্যাপ্লাই করতে হবে। ওটাকে বলা হয় পুষ্টি মাধ্যম, ইংরেজিতে বলে নিউট্রিশন মিডিয়াম। তাহলে আমরা এখন কী করব? পুষ্টি মাধ্যম বা নিউট্রিশন মিডিয়াম প্রিপেয়ার করব, প্রিপারেশন অফ নিউট্রিশন মিডিয়াম বা পুষ্টি মাধ্যম। এইটাই, এর জন্য আমরা একটা কনিক্যাল ফ্লাস্ক নিলাম। এই হচ্ছে আমাদের পুষ্টি মাধ্যম। এই পুষ্টি মাধ্যমের মধ্যে কী কী থাকবে এটাকে আবাদ মাধ্যমও বলা হয়। আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যম বা নিউট্রিশন মিডিয়াম, নিউট্রিশন মিডিয়াম প্রিপারেশন অফ। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্টের নাম হচ্ছে প্রিপারেশন অফ নিউট্রিশন
মিডিয়াম। পুষ্টি মাধ্যম বা আবাদ মাধ্যম তৈরি, পুষ্টি মাধ্যম বা আবাদ মাধ্যম তৈরি কিভাবে তৈরি করব দেখো। এই নিউট্রিশন মিডিয়ামের মধ্যে আমাদের মাটিতে যে উপাদানগুলো সেগুলো দিব। মেইনলি কি কি আছে এর মধ্যে? মাইক্রো এবং ম্যাক্রো মৌল। কি আছে? মাইক্রো মৌল, ম্যাক্রো মৌল, মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট এর মধ্যে দিতে হবে। এগুলো না হলে উদ্ভিদের অনেক রোগ ব্যাধি হবে। কি বলো? যেমন তুমি যদি নাইট্রোজেন যদি অভাব পড়ে, ম্যাগনেসিয়ামের যদি অভাব পড়ে, তাহলে কী হবে? ক্লোরোসিস হবে, পাতা হলুদ হয়ে যাবে, তাই না? এরকম ম্যাক্রো নিউট্রিয়েন্ট এলিমেন্ট বলো, নিউট্রিয়েন্ট বলো, সবই হবে। না না নাই। ডাইব্যাক হবে কোনটার হবে বলো? ডাইব্যাক, সালফার, সালফার। সাইটোক্রোম তৈরি করে কি দিয়ে? কোন এলিমেন্ট? সাইটোক্রোমের মধ্যে ওই যে তোমরা পড়ছিলে না সাইটোক্রোম ABC, এখন না দেখছিলে ওর ভিতরে আয়রন আছে, তোমাদের ওই বইয়ের মধ্যে লেখা ছিল আয়রন সাইটোক্রোম তৈরিতে সাহায্য করে। দেখো এসএসসি বইটা খুলে দেখো, এখন সাইটোক্রোমের কথা ওখানে আছে। আচ্ছা কে বলাই দিছে? নাফিসা। আচ্ছা মাইক্রো এলিমেন্ট নাও, ম্যাক্রো এলিমেন্ট নাও, তারপরে এখানে কি নিবা জানো? তুমি হচ্ছে ওটাকে কি বলে? ভিটামিন, ভিটামিন। তারপরে নাও হচ্ছে ওটাকে ফাইটো হরমোন বলে। কি বলে? বৃদ্ধিবর্ধক হরমোন। ইংরেজিতে ফাইটো হরমোন, বাংলায় বৃদ্ধিবর্ধক, কিন্তু বাংলায় ফাইটো হরমোন বলে। হ্যাঁ, ফাইটো হরমোন। ফাইটো হরমোনের নাম জানো? দু একটা নাম বলতে পারবা? উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোনগুলো দায়ী এদেরকে বলা হয় ফাইটো হরমোন। অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, এদেরকে বলা হয় ফাইটো হরমোন। তাহলে এই হরমোনগুলো সে মাটি থেকে পাচ্ছিল, সেগুলো আমরা এখন এই টেস্ট টিউবের মধ্যে ঢোকাই দিব। ঠিক আছে? আচ্ছা এরপর আর কি লাগবে? আমাদের গাছ তো যখন জীবিত ছিল, মাটিতে যখন ছিল, তখন কি সূর্যের আলোর উপস্থিতিতে সে কী করতো? ফটোসিনথেসিস করতো। তাহলে তার গ্লুকোজ থাকতো বা সুক্রোজ থাকতো, খাবার তৈরি করতো। এখন ওটা একটা টিস্যু নিছি, এই টেস্ট টিউবের মধ্যে দিব। তাহলে এখন তার সূর্যের আলো, সালোক সংশ্লেষণ এগুলো নেই। তাহলে আমরা বাইরের থেকে সাপ্লাই দিব হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স, তার নাম হচ্ছে সুক্রোজ। কী নাম? সুক্রোজ। আচ্ছা উপরে লিখবো এরপরে। হ্যাঁ, এই যে এখানে লিখছি সুক্রোজ 2%। কি লিখলাম? সুক্রোজ 2%। আচ্ছা আর কি দিবা? এরপরে একটা পিএইচ মেনটেন করতে হবে। মাটিতে যেমন একটা পিএইচ থাকে, এরকম একটা পিএইচ এই মিডিয়ামের ভিতরে আমরা অ্যাপ্লাই করব। সেই পিএইচটা হচ্ছে 5.5 থেকে 5.8। তার মানে একটু অ্যাসিডিক। যেই গাছই লাগাও তুমি না, এইখানে হচ্ছে আমরা নর্মালি আমরা একদম একটা টিস্যুকে নার্চার করে আর্টিফিশিয়ালি আমরা তাকে গাছ বানাচ্ছি। এরপরে তাকে ওই যেই পরিবেশে আমরা রাখবো ওই পরিবেশের সাথে একটু একটু করে অভ্যস্ত করবো, একবারে না। তখন সে ওইটাকে বলে অ্যাক্লিমেটাইজেশন। তো ওইটা করলে তখন সে অ্যাডাপ্ট হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। আমরা আগে একটা বেসিক একটা মিডিয়াম তৈরি করে ওদেরকে আগে গ্রো করবো। তাহলে পিএইচ কত হবে আমাদের এই মিডিয়ামের, নিউট্রিশন মিডিয়ামের? এটা কিন্তু এমসিকিউ। 5.5 থেকে। এরপরে এই পুরো জিনিসটা মাটির মতো একটা সারফেস দিতে হবে। তার জন্য আমরা এগার নিব। এগার পাউডার আছে না? ওরে বাবা, AGAR, এটা আগারও বলতে পারে, 11 বলতে পারে, কোনো সমস্যা নেই। এগার হচ্ছে এই গাছটার সাইন্টিফিক নেম। ওই গাছটার সাইন্টিফিক নেম হচ্ছে এগার বা আগার যাই বলো। হ্যাঁ হ্যাঁ। আর ওই গাছ থেকে যে পাউডারটা নেওয়া হয়, এক্সট্রাক্টটা, ওটার নাম হচ্ছে এগার বা আগার পাউডার। বুঝতে পারছো? তাহলে জিনিসটার নাম হচ্ছে সাইন্টিফিক নেম এগার, গাছটার পাউডারটার নাম হচ্ছে এগার পাউডার। তাহলে আমরা সেই এগার পাউডার এখানে ইউজ করব। ঠিক আছে? এই যে এই উপাদানগুলো ছাড়া একটা নিউট্রিশন মিডিয়াম তৈরি করা যাবেই না। এগুলো হলো বেসিক মিডিয়াম। তাহলে এই মিডিয়াম সমৃদ্ধ বা এই উপাদান সমৃদ্ধ যেই মিডিয়ামটা তৈরি করা হলো, যেই পুষ্টি মাধ্যমটা তৈরি করা হলো, এটাকে বলা হয় বেসাল মিডিয়াম। কি বলে? তাহলে একটা শর্ট কোশ্চেন হইতেই পারে, বেসাল মিডিয়াম কি বা বেসাল মিডিয়ামের উপাদানগুলির নাম লেখো। জাস্ট এটা হুবহু লিখে দিবা, 2 মার্কের জন্য থাকতে পারে। আর 1 মার্কের জন্য থাকে যদিতে বেসাল মিডিয়াম কি, তখন এক কথায় বলবা উদ্ভিদের হচ্ছে টিস্যু কালচার করার জন্যে বেসিক যে মাধ্যমগুলো আছে বা উপাদানগুলো আছে তাদেরকে একসাথে বলা হয় বেসাল মিডিয়াম।
দুই একটা চাইলে এক্সাম্পল দিলে নাহলে দিলে না, 1 মার্কের জন্য এত করার সময় নাই, কি বলো? অথবা এগুলোর নাম লিখেও বলতে পারো, এদেরকে নিয়ে যে মিডিয়াম তৈরি করা হয় তাকে বলা হয় বেসাল মিডিয়াম। ঠিক আছে, তাহলে বেসাল মিডিয়াম তৈরি করে ফেললাম তো আমরা। এখন এই মিডিয়ামের ভিতরে যদি তুমি টিস্যু লাগায় দাও, টিস্যু এর ভিতরে যদি দিয়ে দাও, এখান থেকে গাছ হয়ে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য কী ছিল? যে ডিজিজ ফ্রি প্লান্ট তৈরি করা, তাই না? এখন ডিজিজ ফ্রি করার জন্য এর ভিতরে যা কিছু নিলাম, হাতের অনেক স্পর্শ আছে, এই জিনিসগুলোর মধ্যে অনেক জীবাণু থাকতে পারে। এখন এই জন্য কী করবো আমরা? এটাকে জীবাণুমুক্ত করব। আমাদের 4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে নির্বীজকরণ। ওই যে মাধ্যম, আবাদ মাধ্যম নির্বীজকরণ, হ্যাঁ, স্টেরিলাইজেশন অফ নিউট্রিশন মিডিয়াম, স্টেরিলাইজেশন অফ কালচার মিডিয়াম বা নিউট্রিশন মিডিয়াম। যার নাম কালচার মিডিয়াম তার নাম আবাদ মাধ্যম, হ্যাঁ, বাংলায় বলে, বা পুষ্টি মাধ্যম। তাহলে আমরা কিন্তু আসলেই আমরা কিন্তু এক সাইডে বর্ণনা পড়ছি আর এক সাইডে কিন্তু ওই যে ফিগারের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা জীবাণুমুক্ত কীভাবে করবো? জীবাণুমুক্ত করার জন্য আর কোনো ছবি নাই, এই একটা ছবির মধ্যেই বলা আছে। কি বলো? ইন্টারনেট শেষ মানে ইন্টারনেট তো অফ করে দিব। ওকে, না ঠিক আছে, আচ্ছা আসো। এখন এটাকে জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার জন্য প্রসেস আছে, আসো এটাকে জীবাণুমুক্ত করি। এখন এই জিনিসটাকে একটা মেশিনের ভিতরে ভরে দিব। সেই মেশিনটার নাম হচ্ছে অটোক্লেভ মেশিন। কি নাম? এটা ছবিতে দেখানো সম্ভব না, এটা খালি এর মধ্যে বলতে হবে, বর্ণনা বলতে হবে। অটোক্লেভ একটা মেশিন, দেখতে অনেকটা ওই যে মাইক্রো ওভেনের মতো, হ্যাঁ, তো একটু লম্বায় টম্বায় বড় হয়, কিন্তু ভিতরের কাজকামগুলো মাইক্রো ওভেনের মতো। তো আমি ট্রেতে করে জিনিসগুলো হচ্ছে এইগুলো সব এর মধ্যে নিয়ে এই জিনিসটা আমি একটা মাইক্রো ওভেনের মধ্যে, বা হচ্ছে ওর নাম হচ্ছে অটোক্লেভ মেশিন, তার ভিতরে আমি এখন ভরে দিব। দেওয়ার পর এই অটোক্লেভ মেশিনে 3টা কন্ডিশন মেনটেন করতে হবে। একটা তাপমাত্রা, একটা হচ্ছে প্রেশার, আর একটা হচ্ছে টাইম। এই 3টা জিনিস মেনটেন করে ওইটা যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে কি হবে? ওটা জীবাণুমুক্ত হয়ে যাবে। এখন আসলে সেই কন্ডিশনটা আমরা একটু পড়ি। স্টেরিলাইজেশনের জন্য অটোক্লেভ মেশিন ইউজ করব। কি বললাম? অটোক্লেভ। কিছুক্ষণ রেস্ট ছিল তো এই জন্য দাগ পড়তেছে। এখানে টেম্পারেচারটা হবে হচ্ছে 120 ডিগ্রি। এটা এমসিকিউ প্লাস 1 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা। 121 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? এই কন্ডিশনটা খুব ভালো করে মনে রাখবা, আমি মুখে বলতেছি, হ্যাঁ, যদি দেখতে না পাও। 121 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশারটা হবে হচ্ছে 15 পাউন্ড। 15 পাউন্ড, পাউন্ডকে এইভাবে লেখে আর কি, লিব্রা। 15 পাউন্ড, পাউন্ডকে এইভাবে হচ্ছে, এটা একটা ওই এলবি, এটা হচ্ছে গ্রিক বা ল্যাটিন এই টাইপের একটা ওয়ার্ড। এর ফুল মিনিং হচ্ছে লিব্রা। লিব্রা মানে ওই যে চাপের একক, পাউন্ড বোঝায় আর কি। তাহলে চাপ হবে কত? 15 পাউন্ড। ওরে বাপ, পাউন্ড লেখো তো তোমরা, এরা বুঝতেছে না। পাউন্ড লিখছো? এই ইংলিশ লিখবা এলবি। এরপরে টাইম, টাইম হচ্ছে 20 মিনিট। কত? এই সবগুলো ওখানে ওই অটোক্লেভ মেশিনের ভিতরে কিছু সুইচ থাকবে, সেগুলো দিয়ে এগুলোকে চেপে কী করতে হবে? ফিক্স করে দিতে হবে এই কন্ডিশনগুলো। তাহলে এই জিনিসটা এখন কিসের মধ্যে আছে? মেশিনের মধ্যে। সেই মেশিনের মধ্যে এই জিনিসগুলো মেনটেন করছি, করে এবার সুইচ অন করে দিব। 20 মিনিট পরে এটা ডিজিজ ফ্রি হয়ে যাবে। কিন্তু তাপমাত্রা কত আছে? এখন এর ভিতরে যদি এক্সপ্ল্যান্ট ঢোকাই দাও, এক্সপ্ল্যান্ট কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য ওটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। কী করতে হবে? রুম টেম্পারেচারে নিয়ে এই জায়গা থেকে জিনিসটাকে এর ভিতরে দিতে হবে। কি দিয়ে? হাত দিয়ে? তাহলে জীবাণু চলে যাবে। ফরসেপ, ফরসেপকে জীবাণুমুক্ত করতে হবে। ফরসেপকে জীবাণুমুক্ত করার জন্যে 70% অ্যালকোহল দিয়ে এটাকে ধুইতে হবে এবং একটু আগুনের ফ্লেম দিয়ে একটু পোড়ায় নিতে হবে। ঠিক আছে? তারপরে এটা দিয়ে ধরে এর ভিতরে দিয়ে দিব। এই যে এখান থেকে এখানে দিলাম, এটাকে বলা হয় হচ্ছে ইনোকুলেশন বা ইনকিউবেশন, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে এক্সপ্লান্ট স্থানান্তর।
এক্সপ্লান্ট, পুষ্টি মাধ্যমের ভিতরে কি স্থানান্তর, ইংরেজিতে এটাকে সহজে বলে আমরা ইনকিউবেশন। এটা বললেই বোঝা যায় যে কী বলতে যাচ্ছে, ইনকিউবেশন। আমরা এখন ইনকিউবেশন করব, এক্সপ্লান্ট মাধ্যমের ভিতরে স্থানান্তর করব। কিন্তু তা করার আগে কি করতে হবে, ফরসেপ ইউজ করতে হবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল 70% দিয়ে ধুইতে হবে, আর আগুনের ফ্লেম দিয়ে একটু পোড়াই নিতে হবে, নাকি? এই কাজগুলো করবো তো, নাহলে কিন্তু সব শেষ। এই যে টিস্যুটাকে এখানে স্থাপন করলাম, হ্যাঁ, টিস্যুটাকে এখন এখানে নিয়ে নিলাম। তাহলে এই পয়েন্টের নাম কি লিখবো আমরা, ট্রান্সফার অফ এক্সপ্লান্ট বা ইনকিউবেশন। পুষ্টি মাধ্যমে বা আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট স্থানান্তর, ঠিক আছে? এক্সপ্লান্ট কি করলাম, স্থানান্তর করলাম, এটাকে ইনকিউবেশন বলছি আমরা। তাহলে এখানে একটা পয়েন্ট তোমরা দিতেও পারো, বইতে মনে হয় এটা কোনো পয়েন্ট করে নাই, বুঝছে? পুষ্টি মাধ্যমের ভিতরে মিডিয়াম, আচ্ছা দিছে। তাহলে তাহলে এটা লেখো 5 নম্বর পয়েন্টের নাম। এই মুছে ফেললাম, লাগবে তো। 1 নম্বর ছিল, হ্যাঁ, গরু ঘাস খেয়ে চলে গেছে, ছবি আঁকছে, বুঝছো? শুধু ঘাস এঁকে রাখছে। বলে কী ব্যাপার, এটা কিসের ছবি, ফাঁকা কেন? এই 2-1টা ঘাস। স্যার এখানে গরু ছিল, ঘাস খেয়ে বাসায় চলে গেছে। আমার এখানে ঘাস খেয়ে বাসায় চলে গেছে, এটা লেখা আছে কিন্তু এখানে, হ্যাঁ। 5 নম্বর কি বললাম, ওই যে পুষ্টি মাধ্যমে স্থানান্তর কি, এক্সপ্লান্ট, তাই তো? এক্সপ্লান্ট পুষ্টি মাধ্যমে বা আবাদ মাধ্যমে স্থানান্তর, ট্রান্সফার অফ এক্সপ্লান্ট ইনটু নিউট্রিশন মিডিয়াম, স্থানান্তর করো, স্থানান্তর। খেল করে ফেললাম। এখন যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে এবার হচ্ছে একটা ছোট্ট আর একটা কাচের ছোট্ট একটা ঘরের মধ্যে এই জিনিসগুলোকে রেখে দিতে হবে। সেই জায়গায় আবার একটা কন্ডিশন মেনটেন করতে হবে। এটাকে বলা হয় ক্যালাস টিস্যু তৈরি। এখন এই টিস্যুটা থেকে কোষ বা টিস্যু যেটা আছে এখান থেকে সেল বা টিস্যু, এরা এখন ডিভিশন করবে। এখানে পুষ্টি মাধ্যম আছে না, নিউট্রিশন, এইটা থেকে নিউট্রিশন নিয়ে এটা র্যান্ডমলি ডিভিশন হবে, কারণ মেরিস্টেমেটিক টিস্যু কী হয়, ডিভিশন হয়। সেই ডিভিশন হওয়া সেলগুলো হচ্ছে ইরেগুলার শেপের হবে, অনিয়ত আকার বিশিষ্ট হবে, অসংখ্য তৈরি হবে। এই ইরেগুলার সেলের এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে ক্যালাস। কি বলে? তাহলে এখন হচ্ছে ক্যালাস ফর্মেশন বা ক্যালাস তৈরি। পয়েন্টের নাম কি? হ্যাঁ, ক্যালাস ফর্মেশন বা ক্যালাস টিস্যু তৈরি। ক্যালাস টিস্যু বা শুধু ক্যালাস তৈরি, ফর্মেশন অফ ক্যালাস। এর নাম শুনতে একটু কেমন ক্যালাস ক্যালাস লাগে না? আচ্ছা হোক গা, নাম দিয়ে আর কি আসা যায়। খালি টেস্টই বাগবা সমানে, দেখবা ছবি হয়ে গেছে। এই যে দেখো এখানে এরকম এরকম করে দিবা, এটা হচ্ছে অনিয়ত কোষের গুচ্ছ, গ্রুপ অফ টিস্যু। শাপলা ফুল, এই ফুল সেই ফুল, বিভিন্ন ফুল এখানে একটা। কি চোখ দিয়ে পানি ঝরতেছে? ঘুমের জন্য পানি চলে এসে? আই হাই আই হাই আই হাই 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 হাই। তোমরা সব চলে যাও, আমি ক্লাস করি, তোমাদেরকে আপলোড দিয়ে দিবেন, যাও। হ্যাঁ, এখানে হচ্ছে ক্যালাস তৈরি হচ্ছে। অ্যান্ড ক্যালাস ফর্মেশন, ওই যে এক কথায় বললে হবে, ক্যালাস ফর্মেশন বললেই না। ও, ক্যালাস হচ্ছে গ্রুপ অফ ইরেগুলার সেল। এটা হচ্ছে অনিয়ত কোষের গুচ্ছ, এক্সপ্লান্ট থেকে যেটা তৈরি হয়েছে অনিয়ত কোষের গুচ্ছ, এটাকে বলা হয় ক্যালাস। সংজ্ঞাটা লিখে নিতে পারো, ক্যালাসের সংজ্ঞা। এটা হচ্ছে 1 মার্কের জন্য প্রশ্ন হয়, ক্যালাস টিস্যু বা ক্যালাস কি বলতে হবে, এক্সপ্লান্ট থেকে পুষ্টি মাধ্যমে রাখার পর, অত বলতে হবে না, এক্সপ্লান্ট থেকে অনিয়ত কোষের যে গুচ্ছ সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যালাস। দ্য ইরেগুলার গ্রুপ অফ সেল from explant is known as callus. আচ্ছা, এক্সপ্লান্ট থেকে অনিয়ত কোষের গুচ্ছকে বলা হয় ক্যালাস। এক্সপ্লান্ট থেকে তৈরি অনিয়ত কোষের গুচ্ছকে বলা হয়
ক্যালাস। এই ক্যালাস ফর্মেশনের জন্য এই পয়েন্টের ভিতরে কতগুলো অনিয়ত নির্দিষ্ট আকারবিহীন অবহীন আকারবিহীন এটাকে বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে একটা শর্ত আছে এই ক্যালাস তৈরি করার জন্য। আমি যে একটা ছোট একটা কাচের ঘরের মধ্যে আবার রাখলাম না, ওই হচ্ছে তার একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা দেখো, এখানে তাপমাত্রা থাকবে হচ্ছে টেম্পারেচার কত জানি, টেম্পারেচার 17 থেকে 20। হ্যাঁ ঠিক আছে, 70 বলছো, আমি তো শুনি তো 17 বলছো। আচ্ছা হ্যাঁ, আই এম তো অবাক। তাহলে টেম্পারেচার কত হবে এখন? 17 থেকে 20। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি, সেটা হবে হচ্ছে 70 থেকে 75 নাকি শুধু 70? 70 থেকে 75%। কত? এটা হচ্ছে আরেকটা শর্ত, 3 নম্বর শর্ত। আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আরেকটা কি? আলোর তীব্রতা, লাইট ইন্টেন্সিটি, আলোর তীব্রতা লাক্স। হ্যাঁ, লাইট ইন্টেন্সিটি 3000 থেকে 5000। কত দেখবা, এটাকে লাক্স বলছি। এই ইউনিটটার নাম কি? লাক্সের সোয়াম স্টার হয়ে যায়। কি বলো, বলে না অ্যাডভার্টাইজের মধ্যে লাক্সের সোয়াম স্টার হয়ে যায়। লাক্স লাক্স ওই যে লাক্স সাবানের হচ্ছে অ্যাড দিত ছোটবেলায়, দেখতাম যে ওই খেলার মধ্যে মাঝখানে অ্যাড দিত, ওই লাক্স সাবান দিয়ে মাখলে সে স্টার হয়ে যাবে, তাই বলতো লাক্সের সোয়াম স্টার হয়ে যায়। হ্যাঁ, ওটা একটু ওই মানে টাইম একটু ল্যাপস করে বলছি আর কি। এখন কথা শোনো, তোমরা দেখছো না ওই যে কাচের এই ছোট্ট একটা বক্সের মধ্যে ওই যে পেঁয়াজি, সিঙ্গাড়া, আলুর চপ বিভিন্ন বানায় ওর মধ্যে রাখে না? এই জিনিসটাকে ওরকম একটা ছোট্ট কাঁচের ঘরের মধ্যে রাখতে হবে, আর তার উপরে তাপমাত্রা দিতে হবে। মনে করো যে ওই যে লাইটটা জ্বালায় না, এই তাপমাত্রা মেনটেন করতে হবে। এই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মেনটেন করতে হবে। আর এটা আলোর তীব্রতা, এটা আলোর তীব্রতা, আর এটা হচ্ছে তাপমাত্রা। এটা সবসময় করতে হবে। করলে মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে ক্যালাস তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে একক তা আমি বলতে পারবো না, আমি ফিজিক্স বুঝি না, তোমরা বানায় নাও ওরে ভাই, আমি বলতে পারবো না। মেশিনে সরাসরি লাক্স ইউনিট দেওয়া থাকে, ওখানে শুধুমাত্র বাটন চাপলে হয়ে যায়। এখন এটা তোমার কেমনে বলবো আমি? এটা হলো ফিজিক্স ওয়ালারা বানায় ওখানে রেডি করে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ইউনিট তো আমরা কনভার্ট করে নিই ভাই। এই ইউনিট বলতে পারলে আমি শেষ। আমি ফিজিক্সে খুবই দুর্বল, শুধু মনে আছে আমরা একসময় পড়ছিলাম দীপন তীব্রতার একককে লাক্স বলে। সেটা অনেক আগে আমাদের বইয়ে ছিল ফিজিক্সে। এখন তো এইসব লাক্স ফাক্স তোমরা পড়ো না, পড়ো? তোমরা কি এখন লাক্স পড়ো? লাক্স এখন নাই, আমাদের সময় ছিল এই লাক্স একক। আচ্ছা, দীপন তীব্রতা বা আলোর তীব্রতা, একে লাক্স বলে, এককটার নাম। তাহলে এই কন্ডিশন যদি মেনটেন করি তাহলে ক্যালাস তৈরি হবে। আর একটা ইনফরমেশন শুধু জেনে রাখো, এটা লিখতে হবে না, কিন্তু তোমাদের এমসিকিউ এর ফেস করতে পারো। সেটা হচ্ছে এই যে ইনকিউবেশন করলাম আমি, যেখানে এক্স প্লান্ট থেকে এখানে ইনকিউবেশন করলাম না, করার জন্য এখানে একটা বড় এরকম ওই যে পিয়ানো বাজায় এরকম বড় একটা বক্স থাকে না সামনে, ওইরকম এরকম একটা কাচের একটা জিনিস, সরি একটা কি থাকবে, হুড থাকবে, আর সামনে হচ্ছে একটা কাজ করার মতো এরকম একটা ছোট জিনিস থাকবে। মনে করো এই জিনিসটার চারপাশ দিয়ে শুধুমাত্র আমার সামনে খালি, আর 3 দিক থেকে এটা ঘেরা আছে, মাথার উপরে হুডও আছে। হ্যাঁ, এটা মেশিন, এটা এর নাম হচ্ছে ল্যামিনার এয়ারফ্লো মেশিন। কি নাম? ল্যামিনার এয়ারফ্লো মেশিন। আমি যে এক্সপ্লান্টটাকে টেস্ট মানে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ঢুকাচ্ছি মাধ্যমের ভিতরে, এই সময় বাতাসের সংস্পর্শ থেকে কোনো জীবাণু যেন না যায়, তার জন্য এই সেফটি। এটা কি করা হয়, ওই মেশিন থেকে একটা গরম বাতাসের ফ্লো সবসময় আসে। ওই গরম বাতাসের ফ্লোর সামনে যদি আমি কাজ করি, ওইখানে কোনো জীবাণু থাকবে না। তাহলে ওই মেশিনটার নাম হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো, আর এই হুডটার নাম হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লোর হুড। ওই হুডের মধ্যে বসে কাজ করতে হবে। তাহলে বুঝছো কত সেফটি মেনটেন করে কাজটা করা হচ্ছে। মাধ্যমটাকে আমরা
জীবাণুমুক্ত করলাম কতভাবে, এরপরে আবার ইনকিউবেশন করার সময় গরম বাতাসের সামনে, নর্মাল বাতাস না, গরম বাতাসের সামনে, শুধু মেশিনটার নাম জেনে রাখো, এমসিকিউতে থাকতে পারে, কোন মেশিনের সামনে কাজটা করা হয়? ল্যামিনার এয়ার ফ্লো। তোমাদের বইয়ের নাম লেখা আছে। এখান থেকে গরম বাতাসের একটা সাপ্লাই আসে, ওর সামনে দাঁড়ায় কাজটা করতে হবে। আমি একটু পরে আবার সামারাইজ করবো, মনে হচ্ছে যে কি না কি বলতেছি, খুব সহজ জিনিস বলতেছি, হ্যাঁ, অনেক সহজ কথা। আচ্ছা, এরপরে 7 নম্বর, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন দেখো কি করব, এই ক্যালাস টিস্যু থেকে এবার হচ্ছে মূল, কাণ্ড, পাতা এগুলো হইতেও পারে নাও পারে, তবে কাণ্ড হবে, স্টেম হবে, এটা মাস্ট। কিন্তু সেখান থেকে রুট ফর্মেশন হইতেও পারে নাও পারে। তাহলে আগে আমরা কাণ্ডটাই দেখাই। এই এই কি জানি, এখানে একটা ছবি আঁকতেছি, হ্যাঁ, এই সেম জিনিস আঁকবো, ওটার মধ্যে একটু ডালপালা হবে আর কি। এই দেখো, এই যে এর হচ্ছে মূল নাই, শুধুমাত্র কাণ্ড হয়েছে, ঠিক আছে। তাহলে এইটাকে এখন বলছি আমরা হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে এটাকে এখন নিয়ে যেতে হবে, মানে রুট ফর্মেশন হয়নি তো, রুট ফর্মেশন মিডিয়ামের ভিতরে এটাকে নিতে হবে, ট্রান্সফার ইনটু রুট ফর্মিং মিডিয়াম, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। পয়েন্টের নাম কি? ওল্লা কনে লিখবো? মূল, এই মূল, হ্যাঁ, রুট উৎপাদক মাধ্যমে রুট ফর্মিং মিডিয়ামের মধ্যে ট্রান্সফার করা, ট্রান্সফার ইনটু রুট ফর্মিং মিডিয়াম, উৎপাদন মাধ্যমে প্রবেশ। মানে এখান থেকে আমরা যে উদ্ভিদটা পাবো তার ভিতরে মূল থাকবে না ম্যাক্সিমাম সময়ে, তখন কি করতে হবে, এই মিডিয়ামটাকে সরাই ফেলতে হবে। তাহলে আর একটা মিডিয়াম ওর মধ্যে, নতুন আর একটা প্রিপেয়ার করতে হবে মিডিয়াম, সেটাও এরকম স্টেরিলাইজেশন করে আবার এই পর্যন্ত আসতে হবে। তার মধ্যে এই গাছটাকে এখান থেকে সরাই ওর মধ্যে দিয়ে দিব। ওইখানে স্পেশাল একটা জিনিস থাকবে, অক্সিন। অক্সিনকে নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করতে হবে। ওই মাত্রাটা যারা কাজ করে তারাই জানে আর কি, আমরা তো অত কাজ করি না, জানিও না। ওর যদি কমও হয়, একটু বেশিও হয়, মূল আর হবে না। তার মানে এই মাত্রাটা একদম স্পেসিফিক, কতটুকু ব্যবহার করতে হবে আমাদের বইয়ে এগুলো নাই। তো ওখানে অক্সিনের কাজ হচ্ছে মূল তৈরি করা। অক্সিন কী করে? ওই যে বলছিলাম না প্রথমে যে ফাইটো হরমোন বলছিলাম না, ফাইটো হরমোনের মধ্যে একটা হরমোন হচ্ছে অক্সিন, এটা হচ্ছে মূল তৈরিতে সাহায্য করে। তা গাছের যদি মূলই না থাকে তাহলে এই গাছ বড় হবে কী করে, পুষ্টি নেবে কী করে, খাবার নেবে কী করে? এই জন্য আমরা মূল উৎপাদক মাধ্যমে এটাকে এখন ট্রান্সফার করব। এই নতুন যে জিনিসটা হলো এটার নাম হচ্ছে প্লান্টলেট বা অনুচারা। এটার নাম কি? অনুচারা বা প্লান্টলেট। এটার নাম কি? এটাকে বাংলায় তোমরা প্লান্টলেট বলতে পারো, সমস্যা নেই, কিন্তু মেইনলি এটাকে বাংলায় অনুচারা বলে। ওই যে স্মল প্লান্টে এটা প্লান্টলেট। এই যে এইখানে ওইটা মানে দিতে হবে, ওর পরে এটা আসবে। তাহলে এই যে আমি এখানে লিখছি এই জিনিসটা হঠাৎ মনে পড়ছে বলে, এটা একটা পয়েন্ট পরে দাও। এখানে লেখা হচ্ছে অনুচারা তৈরি। কি তৈরি? বা প্রোডাকশন অফ প্লান্টলেট, প্রোডাকশন অফ প্লান্টলেট, অনুচারা তৈরি। তো অনুচারা এখানে আর কিছু লিখতে হবে না, সরাসরি বলবো এই ক্যালাস টিস্যু থেকে, এই যে আমরা এটা দিছিলাম না, এই যে ক্যালাস তৈরির কন্ডিশন, এই কন্ডিশনে থাকা অবস্থায় ওখান থেকে অনুচারাটা সরাসরি তৈরি হয়ে যাবে। তাহলে ক্যালাস থেকে এই কন্ডিশন দিলে কি হবে, মানে এক্সপ্লান্টকে এই কন্ডিশন দিলে ক্যালাস হবে, ক্যালাস থেকে কিছুদিনের মধ্যে অনুচারা তৈরি হয়ে যাবে, ওই জায়গায় হয়ে যাবে। তাহলে অনুচারে তৈরি হয়ে গেল বা প্লান্টলেট প্রোডাকশন হয়ে গেল। ক্লিয়ার? এখন যেটা সেটাই হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। স্থানান্তর আছে? উৎপাদক না উৎপাদন? ক না ন? মাধ্যমে স্থানান্তর, ট্রান্সফার অফ রুট ফর্মিং মিডিয়াম, ট্রান্সফার অফ রুট ফর্মিং মিডিয়াম। এর বেশি কম জায়গা নিচ্ছে, এই জায়গাগুলো সরায়ে এই জায়গাগুলো একটু বেশি বড় করে লিখলে এই পয়েন্টগুলোর নাম এই হিজিবিজি হয়ে গেছে। তোমরা খাতায় ঠিকঠাক করে লিখছো নাকি আমার মতো হিজিবিজি করে লিখতেছো? আমি যারা হিজিবিজি এরকম করে এরকম পরিষ্কার করে লিখতে হবে। মূল উৎপাদক মাধ্যমে আমরা এটাকে ট্রান্সফার করলাম, সেখানে কি দিব বলো?
অক্সিজেনকে নিয়ন্ত্রিত মাত্রায় আমরা ব্যবহার করব, করলে এখান থেকে কি হবে দেখো, এখন ম্যাজিক হবে। আমরা না করতে পারি, হ্যাঁ মানে আমরা যদি বাসায় বসে না করতে পারি এই জন্য কি যে পরিমাণ অক্সিজেন না, ওইগুলো তো হিসাব কিতাব আছে, যারা ওই যে গবেষণামূলক কাজগুলো করবে ল্যাবে, তাদের একটা ওই যে চার্ট আছে, সেই চার্ট দেখে আবুল হাসান স্যারই জানেন কি বলো, জানলে তারা দিনে কখনোই কিপটামি করে না। একজন ভার্সিটির টিচার, সে স্টুডেন্টরা পর্যন্ত জানে যারা এগুলো নিয়ে কাজ করে। দেখে দেখে করে। আরে না, উনি অনেক নামি দামি স্যার, কি বলো? হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা গাজী আসমো স্যার কলেজে, হ্যাঁ নটরডেম, নটরডেম। এটা অন্য একটা মিডিয়ামে রুট প্রোডাকশন। হ্যাঁ এটা হচ্ছে রুট প্রডিউসিং মিডিয়াম, এটা প্লান্টলেটগুলোকে এখানে আমরা ট্রান্সফার করলাম। তাহলে এটা কোথায় নিলাম এখন? এই যে এই কাজটা আমরা এইটার মধ্যে করছি এখন। হ্যাঁ এই একটা পয়েন্ট কিন্তু মিস করতেছো তোমরা, এর নিচে লেখো মূল উৎপাদক মাধ্যম বা রুট ফর্মিং মিডিয়াম। তাহলে এখানে কি হলো, মূল তৈরি হয়ে গেল গাছ থেকে। এখন এই গাছটা এখন রেডি মাঠে লাগানোর জন্যে। এখন আমরা মাঠে স্থানান্তর করব, কিন্তু সে করার আগে একটা ঝামেলা আছে। আগে পয়েন্ট লিখে ফেলি, মাঠে স্থানান্তর, ট্রান্সফার ইনটু ফিল্ড। লাস্ট পয়েন্ট কি? ও 9 নম্বর হবে না, 8 দেখছি উল্টা হয়ে গেছে, 7 হয়ে গেছে। সিকোয়েন্স ঠিক আছে কিন্তু উল্টা দিকে। এখন এটাকে কি করব, আমরা মাঠে নিব। এখন কনিক্যাল ফ্লাক্স সরাই ফেলো, এটা টব নেও। এই টবে কি আমার জীবাণুমুক্ত হতে হবে? না আর করতে হবে না, ও জীবাণুমুক্ত হয়ে গেছে। এখন তুমি ওটার হচ্ছে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াইতে হবে। কীভাবে খাওয়াইতে হবে বলতেছি। এটা কি মাঠে স্থানান্তর, এটা কিসে স্থানান্তর? মাঠে বা টবে। তুমি টবেও লিখতে পারো এখানে, বুঝছো? বইয়ে 2 রকম কথাই আছে, টবে স্থানান্তর লিখতে পারো। টবের করে মাটি। হ্যাঁ বাসায় হলে টবে আর গ্রামে তাহলে টবের ভিতরে এটাকে আমরা ট্রান্সফার করে ফেললাম, ঠিক আছে? এখন এই গাছটার মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, এটা একটা কমপ্লিট প্লান্ট। কি থেকে তো পাইলাম এটাকে আমরা? একটা এক্স প্লান্ট থেকে পাইলাম, সেখান থেকে একটা গাছ পেয়ে গেছি। এরকম একটা হবে, শত শত হাজার হাজার হবে একবারে। তাহলে অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা এটার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সেই সাথে সাথে জীবাণুমুক্ত। যেই সমস্ত উদ্ভিদের বীজ হয় না, তাদের বংশ বিস্তারের একমাত্র পদ্ধতি হচ্ছে অঙ্গজনন, তাই না? সেই ক্ষেত্রে আমরা তাদেরকে টিস্যু কালচার করতে পারি। তাহলে তাদের অঙ্গজননের উপরে বা হচ্ছে রিপ্রোডাকশনের উপরে আমাদের, মানে ন্যাচারাল যে রিপ্রোডাকশন, এটার উপরে আমাদেরকে ইয়ে করতে হবে না, ভরসা করতে হবে না। কিছু কিছু বিলুপ্ত প্রায় উদ্ভিদ আছে যারা এই এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এরকম এক্সটিংক্ট প্লান্টগুলোকে আমরা সহজে কনজার্ভ করতে পারি এই পদ্ধতির মাধ্যমে। কবে ওখান থেকে ফল হবে, তারপরে ওখান থেকে বীজ হবে, হইতেও পারে না হইতে পারে, এর মধ্যে গাছটা মরে গেল, তাহলে বিলুপ্ত হয়ে গেল না? তাহলে এরকম এক্সটিংক্ট প্লান্ট বা বিলুপ্ত প্রায় উদ্ভিদকে আমরা সংরক্ষণ করতে পারি, দাঁড়াও রে বাবা, এই পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? এখন আসো, মাঠে স্থানান্তর এখান থেকে নিয়ে কি করবা? আমি এটা প্রায় বলি যে আজকে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তাকে কি আমরা আজকেই নিয়ে মাঠে ঘাটে রোদে ঘুরে বেড়াবো? তাহলে কি অসুস্থ হবে কি হবে না? পানি দিলেও তো এ মরে যাবে, এ তো মূল পচে যাবে। এ তো এখনো ওইটার সাথে, ওই পরিবেশের সঙ্গে এখনো সে অ্যাডাপ্ট না। এটাকে কী করতে হবে? কিছু সময় ল্যাবের বাইরে বের করে প্রাকৃতিক পরিবেশে রাখতে হবে, অল্প কিছু সময়, তারপরে আবার ল্যাবে রাখতে হবে, এরপরে আবার বাইরে নিতে হবে, কিছু সময় বেশি রাখতে হবে। এরকম একটু একটু করে বাইরে বেশি সময় থেকে রেখে অ্যাডাপ্ট করতে হবে। ওটা অল্প সময়, ওই সকালের যে মিষ্টি রোদগুলো থাকে ওইখানে আধা ঘন্টা রাখতে বলে। ওইটা এমনি বেশি বেশি করি আমরা, রাখলেই হয়। স্কিনের নিচে ভিটামিন ডি তৈরি হয়, ওই কোলেস্টেরল আছে স্কিনের নিচে, ওটা লিভারের মধ্যে যায়, যে ভিটামিন ডি তৈরি করে। আবার দাও, আমি নিজেও করছিলাম, আমার বাচ্চাকে নিয়ে নিয়ে রোদে যাইতাম। আচ্ছা, তাহলে কি হয়? ওটা না হলে জন্ডিস হয়, বুঝছো? ওটা না করলে বাচ্চাদের জন্ডিস হয়ে যায়। যাদের জন্ডিসের আশঙ্কা বেশি আছে, ডাক্তার বলেই দেয় তার ট্রিটমেন্টের মধ্যে তাকে প্রতিদিন রোদের মধ্যে রাখতে হবে, এরকম করে 1-2 মাস করতে হবে। আচ্ছা, এই জন্য জন্মের পর অনেক বাচ্চাদের যাদের জন্ডিস থাকে ওদেরকে হলুদ কালার লাইটের মধ্যে রাখে। আচ্ছা, খেয়াল করি, লাস্ট পয়েন্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ,
তোমাদের ছুটির টাইম চলে আসছে, দেখো। হ্যাঁ, এটাকে একটু একটু করে যে বাইরের পরিবেশে নিয়ে গেলাম না, এইটা একটা টার্ম আছে, নাম হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন। অ্যাক্লিমেটাইজেশন, এটাকে আমরা অভিযোজন বলি। কি বলি? প্রাকৃতিক পরিবেশের সাথে অভিযোজন করা বা অ্যাক্লিমেটাইজ করা। আকলিমা, ও আকলিমা, অ্যাক্লিমেটাইজেশন। তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে খাপ খাওয়ানো, এটাকে কি বলি আমরা? অ্যাক্লাইমেটাইজেশন। কি কাজ করলে দেখো, এবার আমরা একটু সামারি করি নাকি। এই ছবি কটা শুধু দেখো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ছবি। এখন প্রশ্ন অ্যান্সার শেখো। এখান থেকে এই পর্যন্ত শুধু ছবি এঁকে দেখাইতে বলে, ছবিটা আঁকবা 3 মার্ক। তাহলে ছবির নিচে কিন্তু অনেক কমেন্ট আছে, এইগুলো কিন্তু লিখতে হবে। শুধু ছবি দাঁড় করাই দিলে গরু ঘাসকে চলে যাওয়ার মতো হবে, বুঝতে পারছো? এই নিচে কথা সহ লিখবা। এইটা গেলে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন বলবে ধাপগুলো বর্ণনা করে, যা যা লিখছো না প্রত্যেকটার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 1-2টা করে কথা বলছি না, সেইগুলো। প্রথমে কি করছো বলো? মাতৃ উদ্ভিদ নির্বাচন করছো, তাকে কেমন নিছো? এরপরে কি করছো? এক্সপ্ল্যান্ট কালেক্ট করছো। এক্সপ্ল্যান্ট কোথা থেকে কালেক্ট করা যাবে? শীর্ষ অঞ্চলের ভাজক টিস্যু, তাই তো? আচ্ছা, পরাগরেণু আছে, তারপরে ওই যে ওভারি আছে, অনেক কিছু আছে। 2-একটা নাম বলবা, নাম বললে হবে। এরপরে কি করছো? মাধ্যম তৈরি করছো, পুষ্টি মাধ্যম বা কালচার মিডিয়াম বা নিউট্রিশন মিডিয়াম তৈরি করছো। সেইখানে একটা বেসাল মিডিয়ামের নাম ছিল, কি কি ছিল সেখানে বলো তো দেখি? মাইক্রো, ম্যাক্রো, ভিটামিন, ফাইটো, সুক্রোজ। কত পার্সেন্ট? এটা এমসিকিউ, এটা এমসিকিউ 2%। এরপরে কোথায়? এগার পাউডার, পিএইচ কত দিয়ে মিডিয়াম তৈরি হয়ে গেল। এখন এই মিডিয়ামের মধ্যে আমরা কি করব? জীবাণুমুক্ত করব। তো জীবাণুমুক্ত করার জন্যে আমরা যে পদ্ধতি ইউজ করব, একটা মেশিন ইউজ করব, তার নাম অটোক্লেভ মেশিন। অটোমেটিক্যালি ক্লেভ হয়ে যাবে, একদম মানে জীবাণুমুক্ত হয়ে যাবে। তার মধ্যে 3টা কন্ডিশন ছিল। তাপমাত্রা কত? 121, হাই টেম্পারেচার। হ্যাঁ, আমরা যা রান্না করি তার চেয়েও মোটামুটি বেশি ছাড়া কম না। আমরা অনেকক্ষণ ধরে রান্না করলে এর বেশি হয়ে যায়, 100-এর বেশি হয়ে যায়, 120-এর বেশি হয়ে যায়। আর কথায় আবার কথা আসে, এরকম হাই টেম্পারেচার রান্না করে খাইলে ওটা বিষক্রিয়া হয়ে যায়। এই জন্য লো আছে রান্না করার কথা বলে ডাক্তাররা, বুঝতে পারছো? টেম্পারেচার বাড়ায় তুমি যখন রান্না করবা দ্রুত করার জন্যে, যেহেতু তোমরা সবাই রান্না বান্না করো এই জন্য বলতেছি, মানে করবা আর কি ভবিষ্যতে। ওইটা পরে হাই টেম্পারেচারকে অ্যাভয়েড করবা। কি করবা? লো টেম্পারেচারে রান্না বান্না করবে, এটা স্বাস্থ্যসম্মত, তাহলে বিষক্রিয়া আসবে না। এই জন্যে সয়াবিন তেল ইউজ করা যায় না। সয়াবিন তেল প্রসিজারের মধ্যে অনেক বেশি টেম্পারেচার ইউজ করে ওটাকে তৈরি করে। ওটা কোনো ফুলের থেকে নেওয়া কোনো তেল না, পুরাই মানে একটা ব্যান্ড অয়েল, পাম অয়েল, সয়াবিন অয়েল, এগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এর মধ্যে হাই টেম্পারেচার দিয়ে তৈরি করছে। এটা বাদ, ওইসব প্রসঙ্গে কথায় এসে বলছিলাম। তাহলে প্রেশার কত দিবা? 15 পাউন্ড দিলে কি হয়ে যাবে? জীবাণুমুক্ত হয়ে যাবে। এর ভিতরে কি করবা? স্থানান্তর করবা। কাকে? এক্সপ্ল্যান্টকে ট্রান্সফার করবা। ট্রান্সফার করার জন্য কি ইউজ করতে বলছি? ফরসেস। এটাকে জীবাণুমুক্ত করে তারপরে করবা নাকি? আচ্ছা, করলা, ইনকিউবেশন করলা বা ট্রান্সফার করলা। এরপর কি হবে? ক্যালাস কেমনি হবে? কন্ডিশন কি? টেম্পারেচার 17 থেকে 20। আলো কতটুকু দিবা? 5000 লাক্স। মেরিল দিও না আবার, হ্যাঁ? 3000 থেকে 5000 মেরিল দেওয়া যাবে না, লাক্স দিতে হবে, কেমন? আচ্ছা, আর এরপরে দিবা আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কত? অনেক বড় প্রসিডিউর কিন্তু, ঠিক আছে? তারপরে এবার কি তৈরি হবে এখান থেকে? ক্যালাস তৈরি হওয়ার পরে অনুচারা হবে নাকি? প্লান্টলেট। এই প্লান্টলেট তৈরি হয়ে যাওয়ার পর ওর ভিতরে মূল থাকবে না। এবার কি করতে হবে? মূল তৈরির জন্য মূল উৎপাদক মাধ্যমে প্রবেশ করাবো। সেখানে কি হবে? মূল তৈরি হয়ে যাবে। অক্সিন, আমাদের ভার্সিটি একটা স্যার বলতো অক্সিন, অক্সিন, সোডিয়াম। আচ্ছা, তা আমরা সেই স্যারের নামই দিয়ে দিয়েছিলাম অক্সিন স্যার। যাই হোক, সব মেমোরি মনে পড়ে আর কি কথা বলতে চাই। হ্যাঁ, সোডিয়াম। আচ্ছা,
না পচাইলে ভালো লাগবে, খারাপ না। তো আমরা আবার হ্যাঁ, শুনে খুশি হলাম, ভেবে আর বাঁচতে পারলাম না। লাস্ট পয়েন্ট, এবার যখন রুট তৈরি হয়ে যাবে তখন কি করব? এরপরে এটা পড়ে দেখো, পানি ইকুয়াল টু ওয়াটার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ছবিটা আঁকা শিখবা। আর এর মধ্যে কিন্তু অনেক এমসিকিউ আছে, অনেক। আর পুরো জিনিসটা প্রসিডিউরটা একবার প্র্যাকটিস করবা। তাহলে 4টা কোশ্চেনের বড় একটা পার্ট আজকে হইলো। আগামী দিনে আমরা আরেকটা প্রসিডিউর পড়বো, তারপরে অ্যাপ্লিকেশন একসাথে পড়বো 2টার। হ্যাঁ, ওকে।